শুভ সন্ধ্যা। আজকে যে টপিক সেরিব্রাল হেমারেজ বলতে পারি, ক্রেনিয়াল হেমারেজ বলতে পারি, বা মস্তিষ্কে রক্তক্ষরণ। এটার আগের দিনও ক্লাস হয়েছে, তবুও আজকে যদি কেউ নতুন থেকে থাকেন আমি একটু রিভাইজ করে দিচ্ছি। নার্ভাস সিস্টেম শুরু থেকে আমরা চলছে, আজকে এটা সপ্তম ক্লাস চলছে আমার। আলোচনার মধ্যে চলে আসি। ব্রেনের মধ্যে তিনটে লেয়ার থাকে, যে তিনটে লেয়ারকে আমরা একদম ব্রেনের ক্লোজ যে লেয়ারটা থাকে তাকে বলা হয় পায়াম্যাটার। এই যে ব্রেন ছবিটা আছে, ব্রেনে দেখতে পাচ্ছেন ভেতরে এই যে কালো অংশ দিয়ে ছবিটা, এটা হচ্ছে ব্রেনের সাইড ভিউ দিয়ে দেওয়া আছে। পায়াম্যাটার, এই যে লাল রঙের যে একটা রেখা দেখা যাচ্ছে, এইটাকে বলছে আমরা পায়াম্যাটার বা পিয়াম্যাটার। এই পিয়াম্যাটার বা পায়াম্যাটার, এটা পায়া কথার মানে হচ্ছে মা, মাদার, সফট মাদার। ম্যাটার কথা মানে হচ্ছে মাদার, আর পায়া কথার মানে হচ্ছে সফট মাদার। মা তার বাচ্চাকে, শিশুকে যেমন কোলের মধ্যে করে নিয়ে বসে থাকে, তেমনি একদম ব্রেনটাকে তার ভেতরে নরম করে ধরে রাখার জন্য তাই ক্লোজলি তার মধ্যে রাখে, তাই এটাকে বলা হয় পায়াম্যাটার। আর তারপরের যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি আমার ধর রেখা 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 মতো দেখতে পাচ্ছি, এই যে লেয়ারটা, এটাকে বলি আমরা অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার, এটাকে যদি আমরা বাইরে থেকে দেখি, এটা কেমন লাগে, অনেকটা মাকড়সার জালের মতো লাগে। তাই জন্য দেখুন লেখা আছে স্পাইডার। এই স্পাইডার থেকে ট্র্যাবিকুলি, এই যে ছোট 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 দাগ দাগ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ট্র্যাবিকুলি। এগুলো দিয়ে একে ঘেরা থাকে। এটা কিন্তু ভাস্কুলার, এর মধ্যখান দিয়ে ব্লাড সাপ্লাই এর সমস্ত আর্টারি ভেসেলগুলো যেতে পারে। তো এটাকে বলি অ্যারাকনয়েড ম্যাটার। আর তার বাইরে একদম এক্সটার্নালি যে লেয়ারটা আছে, এটাকে বলি আমরা ডুরা ম্যাটার। এই ডুরা ম্যাটারটা কি, ডুরা কথা মানে হচ্ছে হার্ড, টাফ, শক্ত। এটা সেটা কোথায় থাকে, আমাদের স্কালের একদম কাছাকাছি থাকে। সেটা কিন্তু টোটালটাকে গার্ড দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তিনটে কভারিং লেয়ার থাকে। এই তিনটে কভারিং লেয়ারের পরে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম যে আমাদের মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়, মেডিকেল টার্মে এগুলোকে হেমারেজ যখন বলি আমরা, হেমারেজকে চারটে ভাগে ভাগ করা আছে: এপিডুরাল হেমারেজ, সাবডিউরাল হেমারেজ, সাব অ্যারাকনয়েড হেমারেজ এবং ইন্টারসেরিব্রাল হেমারেজ। এই চারটে ভাগে ভাগ করা আছে। আমরা এর আগের দিন এপিডুরাল হেমারেজ নিয়ে ক্লাস করেছিলাম, তাহলে আমি একটু সেখান থেকে রিকল করে দিই। এপিডুরাল হেমারেজ, এপিডুরাল হেমারেজ বলতে গেলে আমরা কি বুঝছি? স্ক্রিন দেখা যাচ্ছে তো ভালো করে? স্ক্রিনটা দেখা যাচ্ছে ভালো করে? দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। বেশ। এপিডুরাল হেমারেজ, এই যে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি একদম বাইরে, এই যেটা, এটাকে আমরা আমাদের স্কাল বোন, এটা হচ্ছে আমাদের স্কাল বোন। এটা হচ্ছে আমাদের স্কাল বোন। স্কাল বোনের একদম কাছাকাছি থাকে কে, একদম গায়ে লাগানো থাকে ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার কিন্তু আবার দুটো লেয়ার। এটা ফিজিওলজিক্যালি দুটো লেয়ার, এরা কিন্তু একে অপরের সঙ্গে একদম গায়ে গায়ে স্টিক্ট হয়ে থাকে, একদম যেন গায়ে গায়ে লেগে আছে, এরকম একটা ব্যাপার থাকে। এরা দুজনে যেন সেপারেট করা যায় না, এরকম একটা। কিন্তু অ্যাকচুয়ালি দুটো লেয়ার। কখন আমরা বুঝতে পারি, যখন আমরা কোনো প্যাথোলজি দেখতে পাই। যখন আমরা কোনো প্যাথোলজি দেখতে পাই, তখন এটা আমরা এটাকে সেপারেট করতে পারি। এই যে দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ার কিন্তু এরকম স্টিক্ট হয়ে থাকে, একে অপরের সঙ্গে স্টিক্ট হয়ে থাকে। কিন্তু যদি কোনো প্যাথোলজি ঘটে, তখন সেটাকে আমরা সেপারেট করতে পারি। এই লেয়ারটা, দুটো লেয়ারের মধ্যে একদম যেটা স্কালের দিকে যে লেয়ারটা থাকে, আবার বোনের কাছাকাছি যেটা থাকে, সেটাকে আমরা বলি পেরিঅস্টিয়াল লেয়ার। একদম
এই যে এই দেখুন এখানে লেখা আছে পেরিওস্টিয়াল, এই পেরিওস্টিয়াল লেয়ার, যে পেরিওস্টিয়াল লেয়ার, এই পেরিওস্টিয়াল লেয়ারটা কোনটা, এই যে বোনের কাছাকাছি যেটা আছে, আর বাইরে যেটা আছে সেটাকে বলি মেনেঞ্জিয়াল লেয়ার। এটা কিছুটা যাওয়ার পরে সেন্টারের কাছাকাছি যখন আসে তখন সেটা এখানটায় দেখুন একটা ত্রিভুজাকৃতি হয়েছে, এরা দুটো একটা স্পেস তৈরি করে দেয়। এই স্পেসটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা আমাদের প্রত্যেকটা মানুষের, এটা খুব ভাইটাল জায়গা। এখানটা একটা স্পেস তৈরি করে যেটা একটা একটা ট্রায়াঙ্গুলার শেপের মতো লাগছে দেখতে। এই যে ট্রায়াঙ্গুলার শেপের মতো, এইটা দিয়ে একটা সাইনাস তৈরি হয়। সাইনাস অর্থাৎ আমরা জানি সাইনাসে একটা চ্যানেল যাকে বলা হয়, সেই সাইনাসটাকে বলা হয় যে ডুরাল সাইনাস বা ভেনাস ডুরাল সাইনাস। যেহেতু ভেনাস কথাটা এখানে আছে তার মানে হচ্ছে এই সাইনাসের মধ্যখান দিয়ে ভেন কিন্তু পাস করে, হ্যাঁ, এখান দিয়ে ভেন পাস করে। তো এই জায়গাটা এই সাইনাসটা তৈরি করেছে কিছু এপিথেলিয়াল সেল দিয়ে। এপিথেলিয়াল সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে সেল আমি দেখিয়েছি, একটা একটা করে সেল এখানে কিন্তু এপিডুরাল সেল, এপিডুরাল সেল সরি এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল এখানে এই দেখছেন এপিথেলিয়াল সেলগুলো এটাকে ত্রিভুজাকৃতি করেছে এবং এখানে তার ভেইন গুলো এখান দিয়ে পাস করে। আবার কিছুটা জায়গায় গিয়ে কোনোটা জায়গায় যদি কখনো কোনো কারণে আমরা অনেকে দেখবেন যে কথায় কথায় বলে যে মারবো কানে গোড়ে এক চড়, কেন বলি যে কানের কাছে আমাদের কি থাকে, টেম্পল, টেম্পল যে বোনটা আছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে সফট বোন। তো এইখানটা যদি কোন রকম ট্রমা হয়ে থাকে, কোন রকম ইনজুরি হয়ে থাকে, তখন সেখানে একটা প্যাথোলজি হতে পারে। তা এইখানটায় এই যে দুটো লেয়ারের মধ্যখান থেকে আমি আগেই বলেছি যে এগুলো ভাস্কুলার এখান দিয়ে ভেসে যায়, অর্থাৎ এই যে ভেনাস যে চ্যানেলটা সাইনাসটা আছে সেখান দিয়ে যদি যায় তাহলে আমাদের এইখান দিয়েও যেতে পারে, সেটা আমি আসছি পরবর্তী কথায়। সেই এখানটায় যে যখন হয় ওখানে যদি কোনো রকম কোনো একটা টেম্পেলের মধ্যে ট্রমা হয়ে থাকে, ইনজুরি হয়ে থাকে, খুব জোরে একটা আঘাত লেগে থাকে, তাহলে আমাদের সেখান থেকে কিছু ইনজুরিতে ভেইন বা আর্টারি ড্যামেজ হতে পারে। কোথা থেকে সে আর্টারি ড্যামেজ হয়, এখানে পাশে একটা ছবি দেওয়া আছে, এখানে একটা পাশে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে মেনেঞ্জিয়াল আর্টারি, এন্টেরিয়র মেনেঞ্জিয়াল আর্টারি, পোস্টেরিয়র মেনেঞ্জিয়াল আর্টারি। এইখানটায় ন্যাচারালি আপনারা বুঝতে পারছেন এখানটায় আমাদের যে এই জায়গাটায় এখানটায় সেই স্পেসটা যেখান থেকে এন্টেরিয়র মেনেঞ্জিয়াল আর্টারি আমাদের এখান থেকে পাস করছে বা পোস্টেরিয়র মেনেঞ্জিয়াল আর্টারি, কোথায়, কানের পাশ থেকে। তাহলে দেখুন এইটা হচ্ছে টেম্পল বোন, টেম্পল বোনের কাছাকাছি যদি কোনো ইনজুরি হয়ে থাকে তাহলে ওখান থেকে আমাদের এই এন্টেরিয়র মেনেঞ্জিয়াল আর্টারি, আমরা মেনেঞ্জিয়াল লেয়ারটা যেহেতু বুঝেছি ওখানে তাহলে আর্টারি বা ভেন হবে মেনেঞ্জিয়াল আর্টারি বা মেনেঞ্জিয়াল ভেন, এইখানটা র্যাপচার হতে হবে। র্যাপচার হয়ে গেলে কি হবে, ব্লিডিং হবে। ব্লিডিং হয়ে গেলেই সেই ব্লাডটা দুটো লেয়ারের মধ্যে ঢুকে যাবে। যেটা একটু আগে বলছিলাম যে দুটো লেয়ার ফিজিওলজিক্যালি কিন্তু দুটো একসঙ্গে স্টিক হয়ে থাকে, কিন্তু প্যাথোলজি যদি হয়ে থাকে কোনো একটা ওখানে কারণ যদি ঘটে থাকে তখন সেই দুটো লেয়ারকে সেপারেট করা যায়। ওই সেপারেট করা যাবে না, সেখানে একটা স্পেস আছে, সেই স্পেসের মধ্যে ব্লাড অ্যাকুমুলেট করতে থাকে, তখন একটা সেখানে ব্লাড জমে গিয়ে হেমাটোমা দেখা দেয়। এবারে যেহেতু লেয়ার আছে স্বাভাবিক প্রশ্ন হবে তাহলে এইটা এখানে একটা এরকম বলের মতো আকৃতি নিল কেন, তো পুরো চারদিকটা ছড়িয়ে যেতে পারতো না, ছড়ায় না কেন? আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে বা স্কালের মধ্যে সুচার গুলো আছে, জয়েন্ট জায়গাগুলো আছে, এই সুচার গুলো আছে, এখানে কিছু সুচারাল লিগামেন্ট দিয়ে এই ডুরাল ম্যাটারটাকে সে স্ট্রিক্টলি ওখানে টাইট করে দেয়, যার ফলে সে ওইখান থেকে আর সেপারেট হতে পারে না। তাহলে ব্লাডটা ওই যেই পর্যন্ত আমার সুচার আছে এই সুচারের লিগামেন্টের জায়গা পর্যন্তই সে যেতে পারবে, আর উপরে বলুন নিচে বলুন ওই সুচারের লিগামেন্টের জায়গা পর্যন্ত সে আটকে থাকবে, তার বাইরে আর ব্লাডটা যাবে না। তাহলে এটা কি হলো, একটা লোকালাইজড একটা হেমাটোমা হলো, লোকালাইজড ব্লাড অ্যাকুমুলেট করলো। এবার ব্লাড অ্যাকুমুলেট করলে সেদিকে ব্লাড যদি বেশি ক্ষরণ হয়ে থাকে তখন কি হবে, অটোমেটিক্যালি এখানে এই ম্যাটারটা আস্তে আস্তে বড় হতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে, প্রেশার বাড়বে এবং ডুরা ম্যাটারটা এই যে মেনেঞ্জিয়াল লেয়ারটা, এই মেনেঞ্জিয়াল লেয়ারটা দিয়ে তখন সে নিচের দিকে নামতে থাকবে। এই মেনেঞ্জিয়াল লেয়ার এবং
পেরিঅস্টিয়াল লেয়ার এর মধ্যখানে যদি ব্লাড অ্যাকুমুলেট করে থাকে তখন তাহলে এখানে যে হেমারেজটা হবে সেটাকেই আমরা বলি এপিডিউরাল হেমারেজ। তাহলে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কি আমাদের এপিডিউরাল হেমারেজ হলে কি হবে, এপিডিউরাল হেমারেজ হলে সেখানে লোকালাইজড ব্লাড অ্যাকুমুলেট করবে। তাহলে কি হতে পারে, এখানে একটা মানুষ একটা ইনজুরি হয়েছে, একটা লোকালাইজড একটা ইনজুরি হয়েছে, সেই ইনজুরির সঙ্গে সঙ্গে সে আনকনশাস হয়ে যেতে পারে, আবার তার জ্ঞান ফিরে আসতে পারে, আনকনশাস হতে পারে বা আবার তারপরে আবার তার জ্ঞান ফিরে আসতে পারে। আবার এমনও হতে পারে ইঞ্জুরি হলো কিন্তু তার আনকনশাস হলো না, অজ্ঞান হয়ে গেল না, সে অজ্ঞানই রইল, কিন্তু কিছুদিন পরে এইটা আমাদের কিন্তু ভীষণভাবে জেনে রাখা দরকার বিং এ ডক্টর। এই ধরনের যদি কখনো ঘটনা আমাদের কাছে কোনো কেস আছে, ইঞ্জুরির সময় তার যদি সে হলো আনকনশাস এবং তাড়াতাড়ি সে আবার কনশাসনেস ফিরে গেল, এটা হতে পারে। আবার ইঞ্জুরি হলো কিন্তু সে আনকনশাস হলো না। তো এইখানটায় দেখা গেল যে আনকনশাস হয়নি, কিছুদিন পর ধীরে 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 তার ড্রাউজিনেস আসছে, ধীরে 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 তার একটু আনকনশাস হচ্ছে, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে সে ধীরে আনকনশাস থেকে সে কোমায় চলে যাচ্ছে। তাহলে এই যে একটা গ্যাপের মধ্যে এপিডিউরাল হেমারেজে কি হতে পারে, এপিডিউরাল হেমারেজের মধ্যে এই জিনিস আসতে পারে, ধীরে 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 সে কিন্তু আনকনশাস হতে পারে, আবার সঙ্গে সঙ্গে আনকনশাস হয়ে তাড়াতাড়ি আবার কনশাসনেসে ফিরে আসতে পারে, কিন্তু কয়েক ঘন্টা পর, কয়েক দিন পর বা কয়েক সপ্তাহ পর সে আস্তে আস্তে ওই ইঞ্জুরির পরে সে সেখানটায় একটু ড্রাউজি হয়ে আছে, একটু আচ্ছন্ন ভাব আসছে এবং তারপর সেখান থেকে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে আর জ্ঞান ফিরিয়ে আসছে না, সে একবারে কোমার স্টেজে চলে যাচ্ছে এবং আলটিমেটলি তার হয়তো একটা ফ্যাটাল কিছু ঘটনা ঘটে যেতে পারে। শুধু এই ট্রমাটা কেউ মারলে তাতে হবে তার কোনো মানে নেই, অ্যাক্সিডেন্ট কেসেও হতে পারে, অ্যাক্সিডেন্ট কেসেও হতে পারে যদি তার টেম্পাল বোন দিয়ে তার এটা হয়। তাহলে এখানে কি করতে হবে, আমাদের যদি এ ধরনের কোনো পেশেন্ট আসে আমরা সচরাচর মেডিসিন দিই সিমটম দেখে, সিমটমই আমাদের ভয় পেয়েছে সবকিছু, কিন্তু বিং এ ডক্টর আমাদের তাদের একটা সিটি স্ক্যান করার দরকার এবং সিটি স্ক্যান করে যদি দেখি এরকম যদি হিস্ট্রি থাকে তার একটা ট্রমা হয়েছে এবং ট্রমা হওয়ার পরে সে কনসাসনেস হারায়নি, আনকনসাস হয়নি, যে জ্ঞান তার ছিল এবং কিন্তু কিছুদিন পর, কয়েক ঘন্টা পর বা কিছুদিন পর দেখা যাচ্ছে সে ধীরে ধীরে একটা অবসন্ন ভাব তার মধ্যে চলে এসছে এবং সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে, আবার ফিরে আসছে এবং আস্তে আস্তে এটা খারাপের দিকে দিন দিন এটা খারাপের দিকে যাচ্ছে। যদি এরকম একটা জায়গা থাকে তাহলে আমাদের ভাবতে হবে যে তার এখানটায় একটা লোকালাইজড কোনো হেমাটোমা হতে পারে। এই যে পিরিয়ড অফ ইনসিডেন্ট, টাইম অফ ইনসিডেন্ট থেকে যখন তার গ্র্যাজুয়ালি আবার সেই আনকনসাসনেসের দিকে যাচ্ছে, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা মেডিকেল টার্মে বলা হয় লুসিড ইন্টারভেল। তাহলে তখন কি করতে হবে, যদি দেখা যায় এরকম একটা লুসিড ইন্টারভেলের পরে তার এরকম আনকনসাস হচ্ছে, পেশেন্টের কিন্তু সিটি স্ক্যান করা আমাদের ভীষণ জরুরি। বা ইঞ্জুরি হওয়ার 7 দিন পরে দেখা গেল সেটা খুব আচ্ছন্ন ভাব চলে এসছে, তখন তার আমাদের একটা সিটি স্ক্যান বা এমআরআই করতে বলতে হবে এবং যদি দেখা যায় যে তার সিটি স্ক্যানে দেখুন দেখা যাচ্ছে যে সে লোকালাইজড একখানা ব্লাড কোয়াগুলেট করে গেছে, হেমাটোমা তৈরি হয়েছে, এবং সেটা একটা জায়গায় ফিক্সড হয়ে আছে এবং খুব ডার্ক, অনেক ঘনত্ব নিয়ে সেখানে একটা শ্যাডো দেখা দিয়েছে। এই শ্যাডোটা যদি দেখা যায়, ছায়াটা দিয়ে আমাদের রেডিওলজিক্যাল যে সব ছবিগুলো আসে সেগুলো তো এরকম কালো ভাবটা পুরো, এবং সেটা যদি ডার্ক ছবি দেখা যায় তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার যে এখানটা আমাদের একটা ব্লাড জমে গেছে। তো আমাদের এই ক্ষেত্রে করণীয়টা কি, অবশ্যই আমরা মেডিসিন দিতে পারি, কিন্তু কেসটা যদি দেখা যায়
যে ডেটুয়েটি দিয়ে যাচ্ছে। সুতরাং এগুলো নিয়ে আমরা ছেলে খেলা না করে তাকে নিউরো সার্জনের কাছে পাঠাতে হবে। নিউরো সার্জন কি করবে, একটা বোরহোল করবে ওখান দিয়ে, করে ওখান থেকে ব্লাডটাকে ইভাপোরেট করে বের করে দিয়ে বলে মাথা ফুটো করে সেখান থেকে ব্লাড বের করে দিয়েছে। এটা হচ্ছে লোকালাইজ যদি হয়ে থাকে তখন কিন্তু মাথা ফুটো করে সেখান থেকে ব্লাডটাকে বের করে দেয়। এটা কিন্তু বেশি যায় না, জাস্ট স্কালের নিচে গিয়ে সেখান থেকে ব্লাডটাকে বের দেয়। ব্রেনের জায়গায় টাচ করার কোনো স্কোপই সেখানে নেই। ঠিক আছে, অনেকে বলে যে ফুটো করে পড়েছে তাহলে সেখানে ব্রেনের মধ্যে টাচ হয়ে গিয়ে থাকে, ব্রেনের মধ্যে যদি তার ইঞ্জুরি হয়ে গিয়ে থাকে, না। কারণ আমরা যেহেতু এতক্ষণ ধরে যা শুনলাম যে আমার ওখানে 4টে লেয়ার আছে, 3টে লেয়ার আছে, ডুরাল লেয়ার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার, তারপরে গিয়ে ব্রেন। তো এখান থেকে অনেকটা দূরে আছে, লোকালাইজ যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে ইভোকেট করে অপারেশন করে বের করে দিতে পারে, এক্ষেত্রে সার্জারি আছে। আর যদি দেখা যায় খুব মাইল্ড একটা ব্লাড কোয়াগুলেট করেছে, সেখানে মেডিসিন দিয়েও কিন্তু তার অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যে আছে সেই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিয়ে আমরা ঠিক করতে পারি। আমাদের হোমিওপ্যাথিক্যালিও কিন্তু আমাদের অনেক অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আছে। আমি জানেন আপনারা যে আমি মেডিসিন নিয়ে আলোচনা করি না, প্রশান্ত স্যার থাকেন, প্রশান্ত স্যার এইগুলো আরো খুব ভালো ডিসকাস করতে পারেন। আমি জানি না আজকে আছেন কিনা, বলবো পরবর্তী ক্ষেত্রে যখন আমি ওই জায়গায় যাবো তখন সেখানে আলোচনার মধ্যে আসবো। তাহলে আজকে আমরা এইটে আগের দিনে যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে কি আসছে, আমাদের যে 4টে হেমারেজ আমরা বলেছিলাম, তারপরে হচ্ছে এপিডুরাল হেমারেজের পরে সাবডুরাল হেমারেজ। তাহলে সাবডুরাল হেমারেজ নিয়ে আজকে আমরা আলোচনায় ঢুকবো। তার আগে আমি আপনাদেরকে এই ছবিটাকে একটুখানি বুঝিয়ে দিই। আরো কিছু বুঝতে অসুবিধা হলে বলবেন, চেষ্টা করবো আমার যতটুকু জানা আছে বোঝানোর। তাহলে এটাকে আমরা আগেই বুঝে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের স্কাল বোন। স্কাল বোনের পরে আপনারা জানেন যে এখানে দুটো লেয়ার আছে, পেরিঅস্টাল লেয়ার আর একটা হচ্ছে আমাদের মেনিনজিয়াল লেয়ার। পেরিঅস্টাল লেয়ার এবং মেনিনজিয়াল লেয়ারের মধ্যখানে একটা জায়গায় গিয়ে তারা একটা ভেনাস ডুরাল সাইনাস তৈরি করেছে, যেখান দিয়ে ভেনগুলো পাস হতে পারে। আর আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা হচ্ছে এইরকম যে হেমাটোমা তৈরি হয়, যেটাকে যেহেতু আমাদের সুচার লিগামেন্ট গুলো আছে তাই জন্য এটাকে দেখতে বাইকনভেক্স, দুদিকটা কনভেক্স, চোখের আকৃতি যেমন হয় সেরকম একটা আকৃতি আমাদের এরকম ইয়েতে পেয়ে যাব, কি বলে সিটি স্ক্যান বা এমআরআইতে। এবং সেখানে উল্লেখ থাকবে লুসিড ইন্টারভ্যালের কথাটা উল্লেখ থাকবে, পরিষ্কার আমরা বুঝতে পারবো যে এটা একটা এপিডুরাল হেমারেজ হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি সাবডুরাল হেমারেজ। আমাদের টপিক, আজকের টপিক সাবডুরাল হেমারেজ। তাহলে সাবডুরাল হেমারেজ কোথায় হতে পারে? সাবডুরাল হেমারেজ কোথায় হতে পারে? ডুরাল ম্যাটারের নিচে এবং অ্যারাকনয়েডের মধ্যখানে। ডুরাল ম্যাটারের নিচে এবং অ্যারাকনয়েডের মধ্যখানে, তাই তো? তাহলে আমাদের এই ডুরাল ম্যাটার, এইটা হচ্ছে ডুরাল ম্যাটার আর এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে আমাদের যদি কোনো ব্লিডিং হয়ে থাকে ডুরাল ম্যাটার ইন বিটুইন ডুরাল ম্যাটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার, ডুরাল ম্যাটারের মেনিনজিয়াল লেয়ার এবং এদিকে অ্যারাকনয়েড ম্যাটার,
তো ম্যানেঞ্জিয়াল লেয়ার আর পেরিয়াস্টাল লেয়ার আমি আগেই বলেছি ওটা দুটো একদম স্ট্রিক্টলি থাকে, দুজনের একদম একে অপরকে জড়িয়ে থেকে থাকে ফিজিওলজিক্যালি, এটাকে সেপারেট আমরা বুঝতে পারি না, কিন্তু এটা হাইলি ভাস্কুলার, এখান দিয়ে ব্লাড সিস্টেম আছে, এটাও হাইলি ভাস্কুলার এখান দিয়ে আছে। তো এবারে এই দুটো ম্যাটারের মধ্যখান দিয়ে ব্লিডিং কিভাবে হতে পারে, এটা আমরা এই যে ব্রেন, ব্রেন কোনটা, এইটা হচ্ছে ব্রেন, এইটাই ব্রেন। ব্রেনের কভারিং পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। ব্রেনের কভারিং পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। তাহলে ব্রেনের থেকে কিছু আমাদের বিভিন্ন যে ভেইনগুলো আছে, আর্টারিগুলো আছে, তার থেকে ভেইনগুলো এখান থেকে বেরিয়ে আমাদের আবার তার এই ভেনাস ডুরাল সাইনাস দিয়ে সে কিন্তু পাস করে। এবং এখানে অনেক ভেন আছে, ভেন থেকে ভেনিউলস আমাদের ব্রেনের হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, এটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, এটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার ব্রেনের, এটা তোমরা জানি। তো এই রাইট হেমিস্ফিয়ার লেফট হেমিস্ফিয়ারে যে সমস্ত ব্লাড গুলো সাপ্লাই দেয়, অক্সিজেন দেয়, এবং সেখান থেকে সে অক্সিজেন তার সেলের মধ্যে গিয়ে তার সমস্ত কাজগুলো করে সে ফেরত আসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে যখন সে আসে সে তো আবার ফেরত চলে যাবে লাংসের মধ্যে, লাংস থেকে সে আবার অক্সিজেন নেবে। তো এইখান থেকে সে আর অনেক ভেন্স, বিভিন্ন ভেনিউলস থেকে হয়ে সে এখান থেকে বেরিয়ে আসছে। কোথায় যাবে হচ্ছে এই যে ভেন যাচ্ছে, ভেন প্রথমে করে কি ব্রেন থেকে বেরিয়ে এই যে পায়া ম্যাটার আছে, পায়া ম্যাটারকে ছেদ করে সে বেরিয়ে গেল। পায়া ম্যাটারকে ছেদ করে বেরিয়ে কোথায় যাবে, অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারকেও ছেদ করলো, অ্যারাকনয়েড ম্যাটারকে ছেদ করে সে ডুরা ম্যাটারকে ছেদ করে চলে যাচ্ছে কোথায়, ভেনাস ডুরাল সাইনাস। তাহলে সে এতটা পথ অতিক্রম করে এখানে এসে এইখান দিয়ে তার সমস্ত ব্লাড গুলোকে সে আবার হার্টের থ্রু দিয়ে লাংসে ফেরত করে অক্সিজেনেট করে আবার ফেরত আসছে। এইটাই তো আমাদের নর্মাল সার্কুলেশন, এটা তোমরা সবাই জানো। ভেন দিয়ে আমাদের ডিঅক্সিজেটেড ব্লাড গুলো যাচ্ছে, তো এইটি যে যায় এটা গিয়ে আমাদের ভেনাস ডুরাল সাইনাস হয়ে সে ফিরে যায়। তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে, এটা হচ্ছে ডুরা ম্যাটার। এই যে ডুরা ম্যাটারটা আছে এ কিন্তু খুব টাফলি একে এই রিং মতো করে এখান দিয়ে সে পাস করিয়েছে, এটা খুব হার্ড। এখান দিয়ে আমরা আগেই শুনেছি ডুরা ম্যাটার হচ্ছে হার্ড, টাফ, এই রিং করে সে একে ছিদ্র করে ওর মধ্যে গেছে। তো কি হয়, আমরা আগেই বললাম যে ব্লিডিং কোথায় হবে, ব্লিডিং হবে সাবডুরাল ক্ষেত্রে, যে অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার। তাহলে এখান দিয়ে ভেন আছে, তাহলে ব্লাড নিশ্চয়ই এখান থেকে হতে পারে, এখানটায় হওয়ার সম্ভাবনা খুব বেশি, এখানে সম্ভাবনা বেশি। কি করে হবে, কি করে হবে? আচ্ছা, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে আমাদের ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড থাকে। এই সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড কিন্তু আমাদের ব্রেনের মধ্যেও থাকে। এই ফ্লুইডের মধ্যে ব্রেনটা আছে, তাহলে ফ্লুইডটা কোথায় থাকে, ফ্লুইডটা কোথায় থাকে, ফ্লুইডটা আমাদের পায়া ম্যাটার আর দেখি এটা ফ্লুইডে একটা অন্য কালার দিই, ধরা যাক এইটা হচ্ছে ফ্লুইডের কালার, ঠিক আছে। এই ফ্লুইড আমাদের এইসব জায়গায় আছে, ফ্লুইড দেখা যাচ্ছে না,
এই যে ফ্লুইডের কালার দেখা গেছে বলে আমাদের ফ্লুইড আমাদের এমনি করে ছড়িয়ে আছে। তাহলে দেখতে পাচ্ছি কি ফ্লুইড কোথায় আছে, ব্রেনের চারদিকে ফ্লুইড আছে, সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড আমাদের চারদিকে আছে। ফ্লুইডের মধ্যে ব্রেন কিন্তু ভেসে আছে। জলের মধ্যে যেমন শোলা ভেসে থাকে, যেমন থার্মোকল ভেসে থাকে, তেমনি সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডের মধ্যে আমাদের ব্রেন ভেসে আছে, ফ্লোটেড হয়ে আছে। আমাদের প্রতিটা পালসের সাথে সাথে সেও কিন্তু একটা কম্পন দেয়, তো সেটা কোনো ব্যাটা যাই হোক। তাহলে এই ফ্লুইডের মধ্যে ব্রেনটা ভেসে আছে। আর আমার এখানে ব্রেন থেকে যে ব্লাড সাপ্লাই গুলো দিচ্ছে সেগুলো তার বিভিন্ন আর্টারি দিয়ে ব্রেনে আসছে, সেরিব্রামে আসছে, আবার ব্রেন থেকে ভেনাস ব্লাড যাচ্ছে। তাহলে এই চ্যানেলগুলো মধ্যখান দিয়ে একটা জায়গা দিয়ে সে ভেনাস ব্লাড যেগুলো ভেনাস ডুয়াল সাইনাস দিয়ে পাস করাচ্ছে। তা এই ভেনগুলো কিন্তু ফ্লোটিং, ঠিক আছে। তো এবারে আমি আপনাদেরকে একটুখানি বোঝাই যে কিভাবে এখানটায় ব্লিডিং হতে পারে। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, কি কারণে এখানে ব্লিডিং হতে পারে এটা আমাদের প্রত্যেকটা মানুষের একটু বোঝা, আমরা বিং এ ডক্টর আমাদের বোঝার দরকার আছে। ধরুন আমি গাড়ি চালাচ্ছি, ফুল স্পিডে যখন গাড়ি চলে বা বাসে যখন আমরা বসে থাকি, বাসে থাকি বা ট্রেনে থাকি, ট্রেনের যদি গতিবেগ 40 কিলোমিটার হয়ে থাকে তাহলে আমার গতিবেগ কত? আমি আজকে সঞ্চালক কল্যাণ স্যারকে জিজ্ঞেস করছি, যদি গাড়ির গতিবেগ 80 কিলোমিটার থাকে, একটু উত্তর দেবেন কল্যাণ স্যার, তাহলে আমার গতিবেগ কত? আমার গতিবেগ 80 কিলোমিটার স্যার। তাহলে আমার গতিবেগ 80 কিলোমিটার হয়, যে ভেসে আছে আমার ব্রেন, তার গতিবেগ কত? স্যার এটা ব্রেনের গতিবেগ তো একটা অনেক রকম ভাবে মাপা যায়, এবার কি ধরনের গতিবেগ স্যার আমি বলছি একটা গাড়ির গতিবেগ যদি 80 কিলোমিটার হয়ে থাকে, আমার গতিবেগ 80 কিলোমিটার, আমার মধ্যে যে যন্ত্রগুলো আছে তার গতিবেগ তো 80 কিলোমিটার। একদমই তাই, 80 কিলোমিটার, ভেরি গুড। এবারে গাড়িটা চলতে চলতে সাডেনলি একটা ব্রেক করলো, বা কোনো একটা সামনে অন্য গাড়িকে হিট করলো, বা অন্য কোনো একটা বাড়িকে গিয়ে ধাক্কা মারলো, দেন কি হবে? সাডেন স্টপ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার গতিবেগটা ওই সময় স্টপ হবে না, আমার গতিবেগ সামনের দিকে কিছুটা এগিয়ে যাবে, আমার স্টপ হবে। আমার গতিবেগটা কি হবে? আমার গতিবেগটা সামনের দিকে এগিয়ে যাবে, মানে আমার গতিবেগটা গিয়ে সামনে ধাক্কা খাবে, ধাক্কা দিয়ে বন্ধ হবে। একদমই তাই স্যার। এই যখনই ধাক্কা খাবে তখন কি হবে? আমার যে ফ্লোটিং ব্রেনটা আছে একটা জার্ক হবে। আমি একটু ক্যামেরার সাহায্য নিচ্ছি, হ্যাঁ, আমি একটা ক্যামেরার সাহায্য নিচ্ছি আপনাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করার জন্য, যদি বোঝার সুবিধা হয়। গাড়িটা চলছে, গাড়ি চলতে চলতে সাডেন ব্রেক হয়েছে, কি হবে? এটাকে বলা হয় ডিসলারেটেড ইনজুরি, ডিসিলারেশন হয়ে গেছে। গাড়িটা চলছে, ধাক্কা খেলো, গাড়িটা ধাক্কা খেলো, সঙ্গে সঙ্গে আমি গিয়ে ধাক্কা খেলাম, মাথাটা ধাক্কা লাগলো, দেন স্টপ হচ্ছে। তাহলে যখন আমার অ্যাকচুয়ালি কি ছিল, আমার এইটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ডুরা ম্যাটার, এই ডুরা ম্যাটার লেগে আছে, এটা হচ্ছে ব্রেন, ব্রেনটা ফ্লো করছে, আমরা টোটালি সকলেই একসঙ্গে চলছি সকলেই, কিন্তু ব্রেনটা ফ্লোটিং এ আছে, সিএসএফ এর উপরে ভেসে আছে, ব্রেন সিএসএফ এ ভেসে আছে। তা একটা ভাসমান বস্তু যখন সে চলছে, এটা হচ্ছে ডুরা ম্যাটার, এই ডুরা ম্যাটারের নিচে সে আছে, আর এই সিএসএফ এর মধ্যে আছে, ভাসমান বস্তু আছে। যখনই সে এটা স্টপ হবে, কিন্তু এর গতিবেগটা তখনও আছে। এই প্রথমে গাড়ি স্টপ হলো, তারপর ডুরা ম্যাটার স্টপ হলো, তারপরে গিয়ে এই ব্রেনটা একে ধাক্কা মারলো, তারপরে গিয়ে ব্রেন স্টপ হলো। তাহলে এই যে ব্রেন যে ধাক্কা মারলো, এখানে একটা ইঞ্জুরি হলো। বোঝাতে পারলাম? যদি কারো কাছে আবার কোনো প্রশ্ন থাকে এক জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। ডুরা ম্যাটার, মাথার স্কাল, স্কালের সঙ্গে ডুরা ম্যাটার স্টিকড হয়ে আছে,
তার নিচে আছে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারের নিচে আছে ব্রেইন, আর এই ব্রেন ভেসে আছে সেরিব্রাল ফ্লুইডের উপরে। গাড়ি চলছে, আমি চলছি, গাড়ির স্পিড 100, আমার স্পিড 100, আমার ব্রেনের স্পিডও 100। গাড়ি ধাক্কা মারলো, গাড়ি বন্ধ হলো, আমি ধাক্কা মারলাম, ডুরাম্যাটারকে ধাক্কা মারলো সামনের বনেটের মধ্যে, সামনে লোহা জিনিসের মধ্যে, ডুরাম্যাটারে ধাক্কা লাগলো, ডুরাম্যাটার স্টপ হলো, আর এই যে ফ্লোটিং ব্রেন এগিয়ে ধাক্কা মারলো ডুরাম্যাটারে। সাডেন শিফট করলো, কে শিফট করলো? ব্রেন শিফট করলো। এ পর্যন্ত ক্লিয়ার? আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে এবারে কি হচ্ছে, আমাদের যেই আমাদের ধাক্কা মারলো, যে মুহূর্তে ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে কি হলো, এইখানটায় আমাদের এই ব্রেনের যে থেকে যে ভেইন সাপ্লাই হয়ে ভেনাস ডুরাল সাইনাসের মধ্যে যে ঢুকেছিল, সে এইটা যেহেতু টাফ, এইখানটায় একটা ইনজুরি হলো এবং এখানে ভেন র্যাপচার হলো। যেই ভেন র্যাপচার হলো, তাহলে এখান থেকে ব্লিডিং শুরু হলো। এবারে পরিষ্কার একটা জিনিস, এর আগে আমরা দেখলাম এপিডুরাল ম্যাটারে, এপিডুরাল হেমারেজে তখন ব্লাড বেরিয়ে একটা জায়গায় লোকালাইজড হয়েছে। কেন? যেহেতু সুচারাল লিগামেন্ট গুলো ওখানে পয়েন্টটাকে জয়েন্ট করে দিয়েছে, সেই জন্য লোকালাইজড হয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডুরা ম্যাটার এবং এপিডুরাল অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে অনেকটা বেশি স্পেস আছে, অনেকটা সে ইজি স্পেস পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এখান থেকে ব্লিডিং শুরু হয়ে তার ব্লাড চারদিকে ছড়িয়ে পড়তে হয়, ইজিলি চারদিকে ব্লাড ছড়িয়ে পড়তে পারছে। চারদিকে ছড়িয়ে পড়ার ফলে কি হচ্ছে, ব্লাড এখান থেকে সোজা চলে আসছে, এই শেপ এখান থেকে ব্লাড ছড়িয়ে পড়ছে। কোথায়? আমাদের যতটা পর্যন্ত আমাদের স্কাল বোন দিয়ে সে ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে স্পেস পাচ্ছে। কতটা স্পেস পাচ্ছে? সে একবারে এই স্পেস পেয়ে যাচ্ছে। যদিও আমি ছবি আঁকতে খুব ভালো পাই না বলে আমার অসুবিধা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপিডুরাল যে হেমারেজ হয়েছিল সেটা লোকালাইজ ছিল, কিন্তু এটা লোকালাইজ নাই, এটা স্প্রেড করে গেল। এপিডুরাল হেমারেজ কিন্তু অনেক ডার্কার দেন দা আমাদের সাবডুরাল হেমারেজ। যখন আমাদের এমআরআই বা সিটি স্ক্যান করবো তখন সেখানে যেটা দেখবো। এপিডুরাল ম্যাটার আর সাবডুরাল ম্যাটারের মধ্যে যে চেঞ্জেসটা দেখতে পাচ্ছি আমরা, যে এপিডুরাল ম্যাটারে সেখানে ব্লাডটা লোকালাইজ হয়েছিল, আর সাবডুরাল ম্যাটারের মধ্যে মানে সাবডুরাল হেমারেজ হচ্ছে, সেক্ষেত্রে তখন ব্লাডটা স্প্রেড হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে একদম কোথা থেকে, যে ভেনাস ডুরাল সাইনাস সেইখান থেকে স্প্রেড হয়ে সে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা দেখতে কিরকম লাগলো? আগেরটা আমরা দেখেছি বাইকনভেক্স, এপিডুরালটা বাইকনভেক্স দেখলাম, একটা চোখের আকৃতির মতো, আর এটা একটা অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট। এবং এটা মেডিকেল টার্মে যখন কোনো বনি রিপোর্ট দেবে সেখানে কিন্তু এই টার্মটাকে ইউজ করবে, ক্রিসেন্ট লাইক। এবং আমরা যখন দেখব যে এমআরআই বা সিটি স্ক্যানের ফিল্ম যখন দেখব, তখন সেটা দেখতে পাবো অনেকটা হালকা ধরনের এই ধরনের একখানা এপিডুরাল হেমারেজ হয়েছে, ক্রিসেন্ট লাইক একটা এপিডুরাল হেমারেজ হয়েছে।
তাহলে এখানে এই যে ঘটনাটা ঘটলো, একটা ইঞ্জুরি হয়ে তার এটা হয়েছে, এটা কি সঙ্গে সঙ্গে প্রচুর ব্লিডিং হবে না, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ধাক্কা খেলো, তারপরে সঙ্গে সঙ্গে কি তারপরে ব্লাড চারদিকে ছড়িয়ে পড়ছে না, দেখা যায় কারণ ভেন থেকে ব্লাডটা ধীরে 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 ওখান থেকে আস্তে 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 এটা ছড়িয়ে পড়ছে। এটা কয়েক দিনে হতে পারে, ইভেন আফটার কয়েক বছর পরেও এটাকে সিমটম দেখা যেতে পারে। সিমটম কি? তার ধীরে ধীরে মাথা যন্ত্রণা বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে। আগে অল্প অল্প মাথা যন্ত্রণা হতো, এখন খুব বেশি মাথা যন্ত্রণা হয়। সে ভুলেই গেছে তার যে একটা ধরনের আঘাত লেগেছিল, মনে করতে পারছে না। সে ভেবেছিল তখন তার ঘাড়ে লেগেছে, মাথায় লেগেছে, তার ওটা তার কাছে অত বড় কথা না, তার ঘাড়ে লেগেছিল, ঘাড়ে জন্য তাকে ওষুধপত্র খেয়েছে, কমে গেছে, ব্যথা ব্যথা কমে গেছে, ঘাড়ে ব্যথা ব্যথা এখন নেই। সুতরাং এটার সঙ্গে যে তার ইনজুরি একটা কোনো হিস্ট্রি থাকতে পারে, এটা তার কাছে মাথায় আসে না। তো এটা কি হয়, তার এই অনেক পরে দেখা যায় হঠাৎ একদিন সে একটু আনকনশাস হয়ে পড়ছে। হ্যাঁ, সে কখনো পড়ে গিয়েছিল, সাডেনলি পড়ে গিয়েছিল, সেখান থেকে হতে পারে। ধরুন আরো কাদের ক্ষেত্রে এটাকে আরো বেশি দেখতে পাই, কেউ যদি পেছন থেকে জোর করে জোরে একটা হিট করে। প্রথম একটা বললাম যে আমার যেহেতু মাথায় এটাকে, বিজ্ঞানটাকে মাথায় রাখতে হবে, ব্রেনটা ফ্লোটিং ম্যাটার, ব্রেনটা একটা ফ্লোটিং সাবস্টেন্স, সে ফ্লোটিং জিনিসটা গিয়ে ধাক্কা মারছে একটা হার্ড জিনিসে, কোথায় ডুরা ম্যাটার বা স্কাল বোনের মধ্যে ধাক্কা মারছে। তাহলে পেছন থেকে বা কেউ যদি হিট করে খুব জোরে ধাক্কা মারে, তাহলে হতে পারে। আমরা অনেক সময় শুনেছি যে আমার নিজের প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নেই, যে সেলুনে ম্যাসাজ করার সময় অনেকে ঘাড় মোটকে দেয়, বেশ ভালো লাগে, আরাম লাগে। সাডেন জার্ক, সাডেন হেড মুভমেন্ট, এই ক্ষেত্রেও কিন্তু ব্রেন গিয়ে ইনজুরি করতে পারে। কোথায়? আমার এই যে সেরিব্রাল ভেনাস ভেন যেগুলো আছে, এই গ্রুপ অফ ভেন এখান দিয়ে যখন পাস করছে, ওইখানটা ইনজুরি করতে পারে। তো এটা যেহেতু আমরা একজন ডাক্তার এবং আমরা যেহেতু জানলাম, তাহলে কখনো এটা কাউকে আমরা অ্যাডভাইস করবো, কখনো গিয়ে কোনো মানুষের কাছে সাডেন হেড জার্ক হতে পারে, সাডেন মোশনে মুভমেন্ট হতে পারে, এই ধরনের কোনো কাজ যেন আমরা না করি, যার ফলে আমার একটা ইনজুরি হতে পারে ব্রেনের মধ্যে, এবং যেখান থেকে সাবডুরাল হেমারেজ হতে পারে। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম, এক হচ্ছে এপিডুরাল হেমারেজ লোকালাইজড হবে, এক জায়গায় ডার্ক হয়ে থাকবে, এবং সেটা সে আনকনসিয়াস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু গ্র্যাজুয়ালি সে ড্রাউজিনেস এবং আনকনসিয়াস সে হবে। আর যদি সাবডুরাল হয়ে থাকে, সাবডুরালের ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে হবে না, তার কিছুদিন পরে, কয়েক মাস পরে, কয়েক বছর পরে এই সিমটম দেখা দিতে পারে, কিন্তু তার একটা হিস্ট্রি থাকবে এই ধরনের একটা ইনজুরি। কাদের মধ্যে এটা বেশি হতে পারে? কাদের মধ্যে এটা বেশি হতে পারে? এটা বেশি হতে পারে এল্ডার এজে, একটু বেশি বয়স্ক মানুষদের। একটু বেশি বয়স্ক মানুষদের কেন বেশি হতে পারে? বেশি বয়স্ক মানুষদের এই কারণে হতে পারে, বেশি বয়সে ব্রেন গুলো একটু শ্রিঙ্কেজ হয়ে যায়, ছোট হয়ে যায়, লিটল বিট, সেগুলো শ্রিঙ্ক করে। তাহলে ব্রেন যদি শ্রিঙ্ক করে, তার ফ্লোটিং এর ক্ষমতাটা অনেক বেশি। আগে সে ধরুন 2 ইঞ্চি জায়গা নিয়ে সে ভেসে ছিল, এখন সে 1.5 ইঞ্চি জায়গা নিয়ে ভেসে আছে।
কিন্তু তার আয়তনটা, স্কালটা তো আর ছোট হয়নি, পুকুরটা তার একই রয়ে গেছে, স্কালটা সেম, স্কালটা সিঙ্ক করেনি, সিঙ্ক করেছে ব্রেনটা। তাহলে সেখানে সেরিব্রাল ফ্লুইডের জায়গাটা বেশি, সেখানে তার ধাক্কা খাওয়ার প্রবণতা বেশি থাকবে, বেশি মোশনে গিয়ে ধাক্কা খাবে। একটা ডিস্টেন্সটা অল্প যদি হয় সেখানে ধাক্কাটা অল্প লাগবে, ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় সেখানে ধাক্কাটা বেশি লাগবে। তো এল্ডারলি এজে এটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, এবং যে তার এই কনসাসনেস আনকনসাসনেস সে কখনো বলতে পারছে না কবে তার এটা হয়ে গেছিল। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এই ধরনের একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর কাদের হতে পারে? যারা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায়, দেখবেন অনেকে এলোপ্যাথি মেডিসিন, ব্লাড পাতলা করার জন্য মেডিসিন খেয়ে থাকে। অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড যারা খায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত দুটো হেমারেজ আমরা জানলাম, এপিডুরাল এবং সাবডুরাল। পরবর্তী যদি কখনো কোনো ক্লাস হয় তখন সেখানে আমি গিয়ে সাব অ্যারাকনয়েড চেষ্টা করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন, আমি চেষ্টা করবো সেখানে উত্তর দেওয়ার। ধন্যবাদ স্যারকে। স্যার অসাধারণ একটা ক্লাস আজকে আমাদের শেষ হলো। এবার আমরা আমাদের কিছু প্রশ্ন নেব এবং আমরা সংযোজনা পর্যায়ে যাব। প্রথম প্রশ্ন করেছেন ডাক্তার জয়ন্ত বিশ্বাস স্যার। জয়ন্ত বিশ্বাস স্যার, আপনি আপনার প্রশ্নটি রাখুন। সেরিব্রাল স্ট্রোক সম্বন্ধে যদি একটু বলতেন। স্যার আজকে এটা হেমারেজ হচ্ছে, আমি স্ট্রোকের চ্যাপ্টারে যাইনি। সেরিব্রালের মধ্যে যদি স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইন্ট্রা সেরিব্রাল হেমারেজ যেটা হবে, এরপরে যেটা আছে সেটার ক্ষেত্রে বলে দেবো। আচ্ছা, ওকে স্যার। আরেকটা স্যার, হ্যাঁ, আপনি যখন চারটে হেমারেজ যখন জেনে যাবেন তখন দেখবেন এটা আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। সেরিব্রাল স্ট্রোকটা আলাদা জিনিস, যদিও সেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু তাহলেও এখান থেকে আপনি অনেকটা স্বচ্ছ ধারণা চলে আসবে। আচ্ছা স্যার, ব্রেনটা তো সেরিব্রাল ফ্লুইডের মধ্যে ভেসে আছে। সেরিব্রাল ফ্লুইড, দেখুন সেরিব্রাল ফ্লুইডের মধ্যখান দিয়ে পাস করে সে যাচ্ছে দুরা ব্যাটারে গিয়ে প্রবেশ করছে। না, ব্রেনটা তো ব্রেনের চারদিকে তো সেরিব্রাল ফ্লুইড আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার যদি ধাক্কা খায়, সে তো ফ্লুইড থাকার জন্য তো সে তো ধাক্কা খাবে না। ফ্লুইড থাকার জন্য সে বেশি আছে বলেই তো ওখানে ধাক্কা খায়। আপনি যদি একটা নৌকোতে চড়েন, জল থাকে বলে কি নৌকো কখনো গিয়ে পাড়ে গিয়ে ধাক্কা মারবে না? না, সেটা আছে। তাহলে যেমন ধরুন ডিমের ভেতর যেমন একটা কুসুম থাকে, হ্যাঁ, সে কুসুমের চারদিকে একটা ফ্লুইড রয়েছে, লিকুইড, সেই জন্য তো কুসুমটা ধাক্কা খায় না। কুসুমটা তার যদি চারদিকে যেহেতু আপনি একটা ডিমকে নিয়ে খুব জোরে যদি জাগ করেন, দেখবেন কুসুমটা ফেটে গেছে। একদমই স্যার, একদমই তাই, কুসুমটা ফেটে গেছে। খুব যদি আপনি তাকে ঝাঁকানি দেন, দেখবেন কুসুমটা ফেটে গেছে। আচ্ছা, কারণ সে ওয়ালে গিয়ে ধাক্কা খায় বলে। ওকে স্যার। ওকে, ধন্যবাদ স্যারকে। আমাদের নেক্সট প্রশ্ন আমরা নেব ডাক্তার গিরিধর বিশ্বাস স্যার। ডাক্তার গিরিধর বিশ্বাস স্যার, আপনি আপনার প্রশ্নটি রাখুন। স্যার, কনকাশন বলে একটা কথা আছে, কনকাশনে কি কোনো ব্লিডিং এর ব্যাপার হয়? কনকাশনে যদি আপনার কোনো রকম ভেইন বা আর্টারি র্যাপচার হয় সেখানে তখন হতে পারে, নাহলে হবে না। যতক্ষণ না কোনো ভেইন বা আর্টারি আপনার সেখানে ইনজিওর হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কোনো ভেইন বা আর্টারি ইনজিওর হচ্ছে, তার অনেকগুলো জায়গা আছে, সেই জায়গা থেকে যদি ভেইন বা আর্টারি কোনো ইনজিওর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একমাত্র ব্লিডিং হবে, আদারওয়াইজ ব্লিডিং হবে না। কনকাশনের বাংলা তো বোধহয় ঝাঁকুনি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ গিরিধর বিশ্বাস স্যারকে। এবার আমরা যাবো ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যারের কাছে। ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যার, আপনি যদি আপনার ক্লাস সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, নমস্কার স্যার।
নমস্কার। স্যারের ক্লাস তো খুব ভালো হয়, ফিজিওলজি সব বুঝি, মানে খুব ভালো করে বোঝা যায়, খুব সুন্দর হয়েছে। আচ্ছা স্যার, এই যে হেলমেট পরে থাকে তো, হেলমেটটা যে ধাক্কাটা খেলো, যে যেটা দেখাচ্ছেন, হুম। এই যে সেই ধাক্কাতে হেলমেট তো কিছুটা তো সাহায্য করে, মানে ব্রেনের এটাকে আটকাতে, না ব্রেন তো তার মধ্যে ওই আচ্ছা, আহ, হেলমেটে কোনটাকে সাহায্য করে? হেলমেটে সাহায্য করে আপনার এক্সটার্নাল যে ইনজুরি, সেখান থেকে আপনার স্কাল বোনের ইনজুরিটাকে সেভ করবে। স্কাল কিন্তু বোনের ইনজুরিটাকে সেভ করে, কিন্তু আপনার ব্রেনের ভেতরে যেটা সেটাকে সেভ করতে পারবে না। সেই যে আলোড়নটা ভিতরে থেকেই যাবে। সেটা তো থাকবেই। ও আচ্ছা, থাকবেই। এখন যে ব্লাডটা বেরোলো, সেই ব্লাডটা যদি না বেরিয়ে ভিতরে থাকে, এখন ভেতরেই থাকবে তো। পরবর্তী। এটা যা হচ্ছে সমস্ত ইন্টারনাল হেমারেজ, বাইরে হ্যাঁ, বেরোচ্ছে না কিছু। কালের ভেতরেই রয়ে গেছে, ব্রেনের ভেতরেই রয়ে গেছে। আমরা তো হ্যাঁ, বলছি ব্রেন হেমারেজ। তখন আমাদের করণীয় কি, মানে এই হসপিটালে গেলে পরে এটাকে সে তাকে কি বাঁচানো যায়? সিটি স্ক্যান করে দেখবে কোন জায়গায় হয়েছে, এবং সঙ্গে সঙ্গে হলে বাঁচানো যায়। সেই সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচানো যায়, যদি সেটা লোকালাইজ হয়ে থাকে। আর যদি লোকালাইজ না হয় তাহলে সেক্ষেত্রে তার যদি এরকম ছড়িয়ে পড়ে, বিশেষ করে এই সাবডুরালের ক্ষেত্রে যদি খুব স্পিডিলি এটা ছড়িয়ে পড়ে, তাহলে 72 ঘন্টা 74 ঘন্টা এরপরে তাকে বাঁচানো মুশকিল হয়ে যায়, যদি খুব বেশি ছড়িয়ে পড়ে। একটা ঘটনার কথা এর আগেও বলেছিলাম। ওই বিধানচন্দ্র রায় একটা বাসে করে যাচ্ছিলেন, একটা ভদ্রলোক বাস থেকে নামতে গিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে উঠে চলে যায়, তোমার সঙ্গে সঙ্গে উনি শব্দটা শুনেই বলছে এক্ষুনি হসপিটালে যান আপনি, ওই ভদ্রলোককে বলেন। কিন্তু ভদ্রলোক বলছে তো না, আমি তো হেঁটে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু বাড়িতে গিয়ে তারপরে সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। এই যে উনি যে বুঝতে পারলেন যে বাসের থেকে নামতে গিয়ে যে পড়ে গেল, পড়ে গিয়ে যে উনি আর যে হেঁটে চলে গেলেন, তারপরে যে এই যে শব্দটা উনি উনি কি করে বুঝলেন, মানে বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায় কি করে বুঝলেন যে এর ভিতরে হেমারেজ হচ্ছে বা সাউন্ড পেলেন? বিধানচন্দ্র রায় নয়, বিধানচন্দ্র রায় একজনই হয়েছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে পেছন থেকে যেটা বললাম, যদি সাবডুরাল হেমারেজ হয়ে থাকে, সাবডুরাল হেমারেজের ক্ষেত্রে কি হয়, যে ব্লাডটা যদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, 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 ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, এই ব্যাপক হারে ছড়িয়ে পড়াটা সেটা কয়েক ঘন্টা, কয়েকদিন হতে পারে, যেটা বললাম কয়েকদিন হতে পারে, কয়েক হ্যাঁ, বছর হ্যাঁ, হতে পারে। যদি এটা কয়েকদিনের মধ্যে হয়ে যায়, একদিন হতে পারে, দুদিন হতে পারে, সেটা ক্রিসেন্ট লাইক, এটা হচ্ছে ডেথ ক্রিসেন্ট, নট লাভ ক্রিসেন্ট। এটা কিন্তু খুব সাংঘাতিক, এবং সেটা ব্যাক থেকে যদি কোনো ধাক্কা থেকেও হতে পারে। এই অনেক সময় শুনেন না যে ইয়েতে সেলুনে মেসেজ করতে গিয়ে সে মারা গেছে। তো এইরকম ভাবেই তার যদি সেখানে ইনজুরি হয়ে থাকে, সেখানে হতে পারে। এক্ষেত্রে শুধু আমরা দেখালাম, যেটা আমি যেটা আজকে আলোচনা করলাম শুধু ভেনাস, কিন্তু তার সাথে সাথে তার কিন্তু আর্টারির ক্ষেত্রেও এই ইনজুরিগুলো আসতে পারে। আরো দুটো হেমারেজ দিয়ে বললে তখন সেটাকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ধন্যবাদ ডাক্তার বিশ্বনাথ দত্ত স্যারকে। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ স্যার। মোহাম্মদ আব্দুল্লাহ স্যার, আপনি আপনার প্রশ্নটি রাখুন। গুড স্যার, স্যারকে ধন্যবাদ। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে হাই হয়ে যায়, এতে কি মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে কিনা? হাইপারটেনশন, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, যেটা করাবো সেটা বুঝতে পেরে যাবে। ইন্ট্রাসেরিব্রাল হেমারেজে ব্লাড প্রেশার যদি হাই হয়ে যায়, সেক্ষেত্রে তার হেমারেজ হতে পারে, যেটাকে বলে ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ। চারটে হেমারেজ করলাম, চারটে হেমারেজ বললাম: এপিডুরাল, সাবডুরাল, সাবঅ্যারাকনয়েড অ্যান্ড ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ। যার ক্রনিক হাইপারটেনশন থাকে, তাদের যে আর্টারিগুলো থাকে, অনেকগুলো বাঞ্চ অফ আর্টারি থাকে, সেই আর্টারি তখন সেখান থেকে র্যাপচার হয়ে গিয়ে তার
অ্যানোরিজম থাকে এগুলোর ক্ষেত্রে, ব্লিডিং হতে পারে, হেমারেজি ব্লিডিং হতে পারে, ক্রেনিয়াল ব্লিডিং হতে পারে, সেরিব্রামের মধ্যে ব্লিডিং হতে পারে, ওটাকে বলা হয় ইন্ট্রা সেরিব্রাল হেমারেজ। ক্রনিক হাইপার টেনশন যদি থাকে, ঠিক আছে। স্যার। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ স্যারকে। এবার আমরা যাব ডাক্তার মনসুর আলীর কাছে। ডাক্তার মনসুর আলী স্যার, আপনি আপনার প্রশ্নটি রাখুন। ধন্যবাদ হোমিও উদ্দীপনার আজকে সুন্দর এরকম একটা টপিক আয়োজন করার জন্য। স্যারের আলোচনার প্রশ্ন হলে অনেক সময় থ্রম্বোসিস হয়ে যেতে পারে, রক্ত জমাট। আরেকবার আপনার মাইকটা কিছু ডিস্টার্ব করছে বলে, পরিষ্কার কেটে কেটে যাচ্ছে, একটু বলুন আবার। থ্রম্বোসিস হয়ে যেতে পারে, মানে রক্ত জমাট বাঁধা। আমাদের যে পরীক্ষা স্যার, আমাদের কোনো সাইন সিমটম আসছে কিনা, এবং আমাদের হোমিওপ্যাথিতে থ্রম্বাস তৈরি হওয়ার কারণটা হচ্ছে যদি আর্টারির মধ্যে কোন রকম কোনো প্লাগ হয়ে গিয়ে কোনো জমাট বেঁধে থাকে, তারপর সেটাকে বলে থ্রম্বাস। তার জন্য তার যে আর্টারির ভেতরে যে ইনার লেয়ার থাকে, ইন্টিমা যেটা থাকে, ইন্টিমাতে যে আমাদের সাব এন্ডোথেলিয়াল সেল থাকে, সেই এন্ডোথেলিয়াল সেলের মধ্যে র্যাপচার যখন হয়, কোনো একটা দেখা যায় কোনো একটা কারণে ইনজিওর হয়ে সেখানে সেলটা ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজ হওয়ার ফলে সেখানে প্ল্যাটলেটস গুলো ওটাকে প্লাগিং করে, বন্ধ করে দেয়, ড্যামেজটাকে রিকভার করার চেষ্টা করে। তখন সেখানটায় একটা ছোট্ট গোলাকার বস্তু সৃষ্টি হয়, সেটাকে বলা হয় আপনার থ্রম্বাস। সেই থ্রম্বাসগুলো যখন ওখানে তৈরি হয়, সেটা আস্তে আস্তে ডেভেলপ করে, সেটা হচ্ছে থ্রম্বাস। তো সেখানে দেখা যায় সেটা কিন্তু কজ আলাদা, সেটার কজ আলাদা। থ্রম্বাস হয়ে ব্লকেজ হয়, তার থেকে থ্রম্বোসিস হয়, যেটাকে আমরা বলি। আগেকার থেকে থ্রম্বোসিস কথাটা খুব বলতো, এখন বলা হয় সেখানে ব্লকেজ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা আজকে আর কোনো প্রশ্ন আমাদের কাছে নেই, কোনো হাতও ওঠেনি, সেই জন্য আমরা আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতিকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এবং আমরা আরো আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে, এবং সবাইকে উদ্দীপ্ত করুন উদ্দীপনার সঙ্গে জুড়ে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।